দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। তরুণরাই আমাদের প্রাণ, তরুণরাই আমাদের শক্তি। এই তরুণ সমাজ সঠিক দিক নির্দেশনা না পেয়ে কখনো সঙ্গদোষে, কখনো পারিবারিক নানান কারণে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদকের ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলছে কর্মশক্তি, হারিয়ে ফেলছে সবার ভালোবাসা। মাদক ও তরুণ এই দুইটা শব্দের অবস্থান দুই মেরুতে হলেও মাদকের শক্তির কাছে তরুণরা হেরে যায় না বুঝেই। দর্শক মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকের ফাঁদে তারুণ্য। কোথায় যাচ্ছি আমরা? স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন স্বনামধন্য বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ, প্রিন্সিপাল ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধন্যবাদ সাবরিন, আপনাকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ। বিকজ এই আজকের যে কথাটা আমরা বলবো মাদক নিয়ে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সমাজের জন্য। সেটা নিয়ে কথা বলতে গিয়েও আমি মনে হয় যে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি এবং এই অনুষ্ঠানের প্রতি। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে আরও অনেকবার আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে সমৃদ্ধ হয়েছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটিও আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। স্যার, প্রথমেই যে বিষয়টা জানতে চাই যে বর্তমানে সামাজিক অবক্ষয়ের একটা ছোট বড় প্রায় সব অপরাধের পেছনে কিন্তু মাদক একটা বড় অনুঘটক হিসেবে কাজ করছে এবং আমরা দেখছি তরুণরা অনেক বেশি এর মধ্যে ঝুঁকে যাচ্ছে। এর কারণটা প্রথমত কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু জানি যে তরুণ হলো চালিকা শক্তি, তারা কিন্তু ঝান্ডা বাহক। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল বলেছে, বাট এটা আসলে তরুণকে বোঝাতে বলেছে। তো সেই কবির যদি সেই কথা বলি যে সব কিছুর ধারক বাহক কিন্তু ছাত্ররা, মানে তরুণরা। এবং আপনি যদি হিসাব করেন দেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু তরুণ। আমরা যদি এরকম 15 থেকে 25 ধরি তাহলে কিন্তু অনেক জনগোষ্ঠী, 1/4 বা তারও বেশি, 30% মানুষ কিন্তু এই বয়সের মধ্যে পড়বে। তারাই কিন্তু আমাদের চালক বা বাহক হওয়ার কথা। এবং যে অগাস্ট কিন্তু সেটা প্রমাণও করেছে যে তরুণরা শক্তি। বাট এই একই সাথে কিন্তু আমাদের খুব কষ্টের সাথে বলতে হবে যে বাংলাদেশে 70 থেকে 80 লাখ তরুণ মাদকাসক্ত, যেটা অনেকটা বিরাট একটা পপুলেশন। তাহলে মূল চালিকা শক্তি যেটা, সেটা কিন্তু কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা। যদি 70-80 লাখ মাদকাসক্ত হয় তাহলে তো খুবই কঠিন একটি সময় বা কঠিন একটি অবস্থা, রাইট? সামাজিক যে অবক্ষয়, নৈতিকতার যে অবক্ষয়, মূল্যবোধের যে অবক্ষয়, সেটা কিন্তু খুব দায়ী। যে আমরা শিখাতে পারি না নৈতিকতা, কিন্তু আমরা শিখাতে পারি না। যাদের নৈতিকতা শেখানোর কথা ছিল, বাবা মা, স্কুল, কলেজ, তারা কিন্তু শিখাচ্ছে না বা শেখাতে পারছে না। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু। এই যে মূল্যবোধের যে অবক্ষয়টা, সমাজের যে অবক্ষয়, সমাজ শিখাতে পারছে না। সমাজ বরঞ্চ খারাপ জিনিসটাকে অনেক সময় এনকারেজ করছে। সেই প্রভাবে প্রভান্বিত হয়ে কিন্তু তরুণরা এই সমস্ত দিকে ঝুঁকছে, যার জন্য কিন্তু আমাদের চতুর্দিকে ভয়াবহ অবস্থা। আপনি দেখবেন আপনি যে কথাটা বলছেন আর কি, সেটাই, যত দিকে গন্ডগোল আছে, যত দিকে মারামারি, কাটাকাটি, সন্ত্রাস কার্যকলাপ, সব কিছুর পিছু কিন্তু এই মাদক। কারণ মাদক যখন গ্রহণ করে তখন কিন্তু সে জানে না, বুঝতে পারে না যে কি করছে সে। মানুষের যে আবেগ অনুভূতি, বিচার, যে বিশ্লেষণের ক্ষমতাটা, সেটা তো মাদক তো ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সে একটা অন্য জগতে অবস্থান করছে, হয়তো কোনো ডিলিউশন বলি আমরা সাইকিয়াট্রির ভাষায়, অথবা কোনো হ্যালোসিনেশন, সেগুলির মধ্যে সে চলছে। সে হয়তো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বসবাস করছে, যার জন্য হয় কি, সে নিজের স্বাধীনতার বাইরে, নিজের যে মনের যে বিষয়টা ছিল, চিন্তা শক্তি, বিশ্লেষণের বিষয়টা ছিল, সেটা কিন্তু সে আর পারছে না, সেটা ধরে রাখতে পারছে না। সে অন্য একটি পৃথিবীতে, অন্য একটি জগতে থাকে, ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেটা আমরা বলছি। সুতরাং সে যে কোনো কাজ করে দিতে পারছে, এবং সেই জন্য কিন্তু মাদকের কারণে এত এত কাণ্ড ঘটছে। এটা হলো মানে সাধারণ বিশ্লেষণ। ধন্যবাদ স্যার। এবং আমরা দেখছি সামাজিক অপরাধগুলোর পাশাপাশি কিশোর গ্যাং এখন অনেক বেশি, এবং প্রত্যেকটা অপরাধের পেছনেও কিন্তু এই গ্যাংয়ের একটা প্রত্যক্ষ ভূমিকা আমরা দেখতে পাই। যে বিষয়টা নিয়ে বলছিলাম স্যার, মাদকাসক্তি কিন্তু আমরা জানি একটা রোগ, কিন্তু আমরা কিন্তু সমাজের দিক থেকে এটাকে নৈতিক অবক্ষয় বা অপরাধের জায়গা থেকেও দেখি। চিকিৎসার ক্ষেত্রে স্যার, পরিবারের যে সচেতনতা, তারা কি আসলেই চিকিৎসার করাতে আসে, নাকি বেশিরভাগ সময় এটা গোপনীয়তার মধ্যে থাকে? ধন্যবাদ আপনাকে। রাইট, এই যে মাদকাসক্তি যে একটা রোগ, সেটাও কিন্তু আমরা জানি না। আমরা মনে করি এটা অন্য কিছু আর কি, মাদক, অ্যালকোহল খায় বা গাঁজা খায়, সেরকম আমরা এরকম অনেক সময় মনে করি যে এটা খুব ইজি একটা জিনিস, এটা খাইছে আর কি, এরকম বিষয়টা এরকম। কিন্তু আইসিডি, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ,
যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ICD-10 আছে, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 10 যেটা ভার্সন, সেটার মধ্যে কিন্তু মাদকাসক্তি একটা রোগ, মানসিক রোগ। আবার যদি আমরা আমেরিকাকে ফলো করি, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তাহলেও কিন্তু মাদকাসক্তি রোগ। যেটা অসুবিধাটা হলো এই যে রোগের যে জিনিসটা বা এটা যে একটা রোগ, সেটা হয়তো আমরা বুঝি না, জানি না, আমাদের বৈজ্ঞানিক সচেতনতার অভাব, যার জন্য আমরা অনেক সময় এটাকে রোগ হিসেবে ট্রিট করি না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা সবাই, পরিবারের সবাই ইনিশিয়ালি আমরা যেটা করি কি, আমরা সবাই পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে পরিবারের নিজের আসনটা ধরে রাখার জন্য আমরা কিন্তু এই মাদকটাকে গোপন রাখি। আমার সন্তান বা আমার ভাই, আমার বোন মাদক গ্রহণ করে, সেটা কিন্তু আমরা প্রকাশ করতে চাই না, গোপন রাখি। তার জন্য হয় কি, আস্তে আস্তে কিন্তু এই যে মাদকাসক্তি স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে এবং স্টেপ বাই স্টেপ খারাপের দিকে যেতে থাকে। সুতরাং সে কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকলো, এবং যেটা হয় আমাদের এই যে লুকিয়ে রাখি, খারাপের দিকে যেতে থাকলো, এক পর্যায়ে কিন্তু সে পরিবারের সদস্যকে আক্রমণ করছে, বাবা মাকে মেরেও তো ফেলছে। এরকম তো আমাদের প্রায়শই পত্রপত্রিকা আমরা দেখতে পারি। বাবা মার কাছ থেকে জিম্মি করে টাকা পয়সা নিচ্ছে, এটাও তো পত্রপত্রিকা দেখতে চাই। তখন আমরা, আমাদের বোধোদয় হয়, তখন হয়তো আমরা চিকিৎসার জন্য যাই। এর আগ পর্যন্ত কিন্তু সমাজের চাপে হোক, পরিবারের চাপে হোক, না বুঝে হোক, বৈজ্ঞানিক চিন্তা চেতনার অভাবে হোক, আমরা কিন্তু এটাকে লুকিয়ে রাখি, আমরা কিন্তু প্রকাশ করি না। এবং রিয়েলি আমাদের কাছে কখন আসে, যখন সব কিছু ঘরের ভেঙে ফেলছে, বাবা মাকে মারছে, ছুরি নিয়ে আসছে, তখন কিন্তু চিকিৎসার জন্য হয়তো নিয়ে আসেন আমাদের কাছে, এর আগে কিন্তু আসেন। সিগনিফিকেন্ট আচরণগত পরিবর্তন না দেখলে হয়তো আমরা সেটা ইয়ে করছি না। স্যার, এই ক্ষেত্রে মাদক সেবী মানে কি আসলে মাদকাসক্ত? একটু ডিফারেন্স থাকতে পারে। আমি আসক্ত বলতে, যখন আসক্তি আমরা বলি, তখন কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য আছে, সেটা দেখলে আমরা বলবো মাদকাসক্ত। যেমন সে ওই মাদকের উপর এমনভাবে নির্ভরশীল যে তার জীবনের ধ্যান জ্ঞান হলো মাদক। ঘুম থেকে ওঠার পরে সে মাদক গ্রহণ করার জন্য ব্যস্ত থাকবে, মাদক পাওয়ার জন্য ব্যস্ত থাকবে, কোথায় মাদক আছে সেটার জন্য সে ব্যস্ত থাকবে। তার উদ্দেশ্য হলো আমাকে নিতে হবে সেটা, 1। 2 নম্বর হলো দিন দিনের চাহিদাটা বাড়তে থাকবে। আগে 2-3 দিন পরে পরে একবার খেত, এখন প্রতিদিন খায়, প্রতিদিন খেত, এখন দিনে 2-3 বার খায়, 2-3 বার খেতে এখন সারাদিনই পড়ে থাকে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ তার কিন্তু এটা বাড়ছে, রাইট? এটা হলো ডিপেন্ডেন্স। নাও আরেকটা হলো, যদি আমি ছাড়তে চাই, যারা মাদকাসক্ত যখন ছাড়তে চাবে, তখন কিন্তু তার অসুবিধা হবে, উইথড্রয়াল অ্যাকশন হবে, অস্থিরতা হবে, ঘুম হবে না, মারামারি কাটাকাটি হইচই এগুলি হবে। আর সেই সাথে কিন্তু তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে। তাহলে এই জিনিসগুলি যদি থাকে, তাহলে আমরা সেটাকে মাদকাসক্তি বলি। আর মাদক সেবন যারা করে, এখন যদি আমি বলি যে আমি মাসে 1 বার খাই, 2 বার খাই, সেটা হয়তো সেবন, বা আমি অ্যালকোহল, সোশ্যাল অ্যালকোহলিজম বলে, সেটা হয়তো সেবন। বাট আমি সায়েন্টিফিক্যালি এবং সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে বা একজন সচেতন মানুষ হিসাবে এই সেবনটাও আমি অ্যালাউ করি না, বিকজ এই সেবনটাই হলো স্টেপস, একদমই এইটাই শুরু হলো, তারপরে তো আস্তে আস্তে ঢুকে যায়। আমি হয়তো আগে 1 মাসে খেতাম, এখন 7 দিনে খাই, এটা কিন্তু বাড়তেই থাকবে। সেজন্য কোনোটাই অ্যাকসেপ্টেবল না এবং কোনোটাইকে গ্রহণযোগ্য আমি মনে করি না। জি স্যার, সেই ক্ষেত্রে ধূমপান কিন্তু একটা বড় গেটওয়ে, যেটা দিয়ে আসলে মাদকের যাত্রার জায়গাটা শুরু হয়। এবং স্যার, শিশু কিশোরদের মাঝে কিন্তু আমরা এখন অনেক দেখতে পাই যে ক্লাস হয়তো 6, 7 বা 8 এর ছেলেপেলেরাও কিন্তু এখন আসলে অনেক বেশি ধূমপানের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটাকে স্যার কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা খুব আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের সমাজের জন্য। 99%, নট 90, 99% মাদকাসক্তি স্টার্টস উইথ দ্য স্মোকিং। একদমই তাই। সুতরাং 99% মানুষ কিন্তু স্মোকিং থেকে মাদকে যাচ্ছে। সুতরাং স্মোকিং কোনোভাবে অ্যালাউ করা যায়, নাম্বার 1। নাম্বার 2, আমরা যে আগে যে কথাগুলি বললাম, যে মাদকাসক্তির শব্দটি যে ব্যবহার করলাম, আমি 4টা পয়েন্ট বলছিলাম যে এইটাই তার উদ্দেশ্য হবে। তারপরে আমি বলেছিলাম যে এটার উপরে ক্রমাগত ডিপেন্ডেন্স হবে এবং না খেলে তার অসুবিধা হবে। আর বলছি এতে তার পারিবারিক সামাজিক কাজকর্ম ব্যাঘাত। স্মোকিং কিন্তু এক্স্যাক্টলি ডাজ সেম। সিগারেট যে খায় সেও কিন্তু একইভাবে অসুবিধা, নিকোটিনের প্রতি তো তার একটা আসক্তি আছে। এইখানেও কিন্তু আসক্তি। বইপত্রে
স্মোকিং ইজ এন এডিকশন, কিন্তু আমরা হয়তো সামাজিকভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে, লাইট করে দেখেছি, সহজ করে দেখছি, কিন্তু যদি আপনি বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে যান তাহলে কিন্তু এটাও মাদকাসক্তি। আর যদি ওরকম মাদকাসক্তি আমি যদি ইয়াবা, গাঁজা, উইড টুইড যেগুলি আমরা বলি, বা হিরোইন বা ট্যাবলেট যে সমস্ত আছে, ক্রিস্টালাইজ এগুলি আসছে নতুন করে, সেইগুলি যদি আমি মাদক ধরি, তবু দেখা যাচ্ছে যে 99 মানুষ শুরু করেছিল সিগারেট দিয়ে, তারা কিন্তু এটাতে স্টেপ করেছে। সুতরাং ইন নো ওয়ে কোনোভাবেই কিন্তু আমরা এই সিগারেটকে অ্যাকসেপ্ট করতে পারি না, স্মোকিংকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমি বলবো স্মোকিং ইজ ডেঞ্জারাস। এবং আপনি যেটা বলেছেন শিশু কিশোর, দুইটা জিনিস বলেছেন, একটু আগে আপনি কিশোর গ্যাংয়ের কথাও বলেছেন। শিশু কিশোররা তো আরও বেশি ভালনারেবল সবচেয়ে, বিকজ তাদের তো বিবেক বুদ্ধিটা একটু কম ডেভেলপ করে নাই এরকমভাবে, চিন্তা শক্তির এরকম ডেভেলপ করে নাই। তাদেরকে কিন্তু আপনি সহজেই ভিন্ন পথে পরিচালিত করতে পারেন। এবং দেশের সামাজিক প্রেক্ষাপটে অনেক সময় হয়তো ভুল পলিটিক্যাল প্রেক্ষাপট, আমি বলবো এটা ভুল, তারা হয়তো ভুল করে এই শিশু কিশোরদেরকে মোটিভেট করে তাদেরকে কিন্তু মাদক ধরিয়ে দেয়, তাদের কিছু কিছু সোশ্যাল কিছু রাইট সেটা কিন্তু করছে, এবং তাদেরকে দিয়ে কিন্তু খারাপ কাজ করাচ্ছে। এবং যখন মাদক খায়, যেটা আগে বলছিলাম, মাদক যখন গ্রহণ করে তখন তার বুদ্ধিটা তো কাজ করে না, সঠিক বেঠিক তো সে চিন্তা করতে পারে না, তার নিজের কন্ট্রোলটা নিজের হাতে থাকে না, সে তো একটি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়, এবং সে নিজের তখন অনেক কিছুই মনে করতে পারে। সুতরাং সে কিন্তু এই কাজটা করছে। সুতরাং এই মাদকাসক্তি বা যে সিগারেট দিয়ে শুরু করলো শিশু কিশোর, সে কিন্তু ওইদিকে ধাবিত হতে পারে। এই বিষয়টাতে আমাদের সবাইকে খুব সাবধান হওয়া উচিত বলে একদমই স্যার। এই ক্ষেত্রে আসলে পরিবারের সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যদি এখনকার প্রেক্ষাপট দেখি যে বর্তমান শিশু কিশোর বা তরুণ প্রজন্ম তো আসলেই অসাধারণ অনেক কাজ করছে, কিন্তু প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু বাবা মারা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করেন, কারণ স্বাভাবিকভাবেই বর্তমান প্রজন্ম টেকনোলজির ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্স, এবং তারা কিভাবে অনেক কিছু কালেক্ট করছে হয়তো বাবা মারা অনেকটুকু বুঝতেও পারেন না, বা এটা যে আসলে পার্টিকুলার একটা মাদক সেটাও হয়তো বাবা মারা বুঝতে পারছেন না। সেই ক্ষেত্রে সচেতনতার জায়গাটুকু কিভাবে তৈরি করা যায় এবং পরিবারের ভূমিকা এখানে আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা বলি যে পরিবার হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রাথমিক প্রতিষ্ঠান হলো পরিবার। সেই ক্ষেত্রে পরিবারের বাবা মা, ভাই বোন, যেই হোক, কেউ দাদা থাকতে পারে, গার্ডিয়ান, চাচা চাচি থাকতে পারে, পরিবারের কিন্তু প্রাথমিক প্রতিষ্ঠান। আপনি যাই করেন, বেড়ে ওঠাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদমই তাই। যে প্যারেন্টিংয়ের কথা বলছেন, আমরা সন্তানকে কি করে লালন পালন করবো, সেটা খুব ইম্পর্টেন্ট। পরিবারের প্রভাবটাই কিন্তু সবচেয়ে বড় প্রভাব, এবং পরিবার পরে কিন্তু স্কুল। সুতরাং আমার বাচ্চা আমার কাছে ছোট্ট 5 বছর হয়েছে, তারপর কিন্তু সে স্কুলে যাওয়া শুরু করেছে। সুতরাং পরিবারের পরে স্কুলের গুরুত্ব, তারপরে কিন্তু আমার সমাজ আশেপাশে এদের গুরুত্ব। সুতরাং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সচেতনতার প্রয়োজনটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে পরিবার সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমারই তো খায়, আমার ছেলে বা আমার মেয়ে তো আমার খায়, আমার পড়ে, সে কিন্তু আমাকে দেখে শিখে। আমরা যে অনুষ্ঠান শুরু করার আগে কথা বলছিলাম, আমাদের প্রযোজক যে বলছিলেন যে বাবা শিখায় নাই, সেই জন্য সেই ছেলেটাকে আরো লাই পেয়ে গেছে। এই যে লাই পাওয়াটা কিন্তু আমাকে, আমার বাবা হিসেবে বা মা হিসেবে আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু দিব স্বাধীনতা। আমাকে স্বাধীনতা দিতে হবে বাচ্চা মানুষ করার জন্য। প্যারেন্টিংয়ের আমরা ওইটা আলোচনা হয়তো করবো না, কিন্তু প্যারেন্টিংয়ের একটা ইম্পর্টেন্ট স্টেপ ডেমোক্রেটিক প্যারেন্টিং, যেখানে বাচ্চার কথা শুনতে হবে, বাচ্চার কথার দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে, আলোচনা করতে হবে। বাট কতটুকু স্বাধীনতা আমি দিব তাকে, যেখানে আমি ভালোবাসা দিব, স্বাধীনতা দিব, সেখানে আমি ডিসিপ্লিনও দিব। আমি যদি ডিসিপ্লিন না দিতে পারি, তাহলে কিন্তু এই স্বাধীনতা আপনার খুব করুণভাবে আপনাকে অথবা কঠিনভাবে আপনাকে কিন্তু আঘাত করবে। বিকজ এই বয়সটা যখন বেড়ে ওঠে মানুষ, তখন স্বাধীনতাটার লিমিটটা সে বুঝতে পারে না যে আমার কতটুকু লিমিট। সুতরাং আমাকে কিন্তু লিমিটটা করে দিতে হবে, ডিসিপ্লিনটা করে দিতে হবে। এগুলো একরকম, এটা খুব ইম্পর্টেন্ট প্যারেন্টিং এর ক্ষেত্রে। আমরা স্যার এই বিষয়ে স্যার আরো শুনবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি। সময়ের গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো অনেক কথা শুনবো বিরতির পর। পাওয়ার্ড বাই বেনিবুনন। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মাদকের ফাঁদে তারুণ্য, কোথায় যাচ্ছি আমরা। আলোচনায় স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম স্যার। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে
পরিবারের সচেতনতার বিষয়, এবং এটা নিয়ে স্যার আরো শুনতে চাই, এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও আসলে কেমন হওয়া জি উচিত। জি, আমরা সেটা কথা বলছিলাম। আমি বলছিলাম যে পরিবার যে মানুষ করবে, বাচ্চাকে মানুষ করবে, সেখানে ডেমোক্রেটিক ওয়েতে মানুষ করাই ভালো। বাট আমি বলছিলাম যে ডেমোক্রেসি একটা স্টেজে হয়তো আমরা অনেক রকম বুঝি না। আপনি জানেন কিনা সেই গল্পটা, যে যিনি ডেমোক্রেসি নিয়ে আসছেন আর কি, যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন। তো আব্রাহাম লিঙ্কন রাস্তা দিয়ে হাঁটছিলেন আর কি, তো আরেকজন সামনে দিয়ে হাঁটছে, উল্টা দিক থেকে আসতেছে আর কি, কেউ কাউকে রাস্তা দিচ্ছে না। এক পর্যায়ে ওই ব্যক্তি আব্রাহাম লিঙ্কনের গায়ে মানে লাঠি লাগে, তার লাঠি যে হেঁটে আসছিল সেই লাঠি আব্রাহাম লিঙ্কনের নাকে লেগে গেল। আব্রাহাম লিঙ্কন বললো, হোয়াট ইজ দিস, এটা কি ভাই? তো সেই লোক বলছে, হোয়াট ইজ দিস, বলে তুমি রাস্তা দিচ্ছ না, বলে তুমি রাস্তা দাও নাই তো। মানে দুজনই স্বাধীন আর কি। আমি স্বাধীন মানুষ, আমি যেরকম পারি আমি আমার মতো করে চলবো। আব্রাহাম লিঙ্কন বললেন যে হ্যাঁ, আপনি আপনার মতো করে চলবেন, আপনার স্বাধীনতা হলো আমার নাকের আগা পর্যন্ত, আমার নাকে টাচ করতে পারবেন না। সুতরাং এই লিমিটটা কিন্তু আমরা বুঝি না। শিশু কিশোর তো সেটা বুঝে না, শুধু প্যারেন্টসকে এই লিমিটটা দিতে হবে। আমি ডিসিপ্লিনের কথা বলছিলাম। আপনি যেমন ডেমোক্রেসি দিবেন, ভালোবাসা দিবেন, এবং ডিসিপ্লিন দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা উল্টো দিকে যেটা হয় আমাদের অনেক সময়, আমরা করি কি, আমরা প্যারেন্টস মনে করি যে আমি যেটা বলি সেটাই, তুই কি বুঝস, আমি বলছি এটাই শুনতে হবে, অথরিটির। এইটা কিন্তু হবে না, এতে বেঁকে যায় অনেক সময় বাচ্চারা, সে প্রতিবাদী হয়ে যায়, সে শুনতে চায় না। তখন হয়তো শুনলো 10-12 বছর পর্যন্ত, যখন পর্যন্ত কন্ট্রোল করতে পারেন, তারপরে যখন সে একটু খোলা পাবে, তাহলে কিন্তু সে সব ভেঙে ফেলবে, সে কিন্তু কোনো আচার আচরণ মানবে না, সে কিন্তু বেপরোয়া হয়ে যাবে। তখন কিন্তু এই যে মাদকাসক্তি। আবার আরেকটি প্যারেন্টিং আছে, সেটা হলো পারমিসিভ প্যারেন্টিং। বাচ্চা যেটা বলে সেটাই, ইউ আর দ্য বস। তখন কিন্তু সে আবার, এই বাচ্চা এই জিনিসটা বিচার করতে পারে না, অবাধ স্বাধীনতা। এবং এমন স্বাধীনতা যে বাচ্চা পালে ওই সময় টাকা নিয়ে, বাপের কাছ থেকে টাকাই নিয়ে, যে আমি সিগারেট খাবো, সিগারেট খেতে বলে সে হয়তো মাদক উইড নিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে প্যারেন্টিংটা খুব ইম্পর্টেন্ট পরিবারের। আরেকটা জিনিস বলছিলাম আমি, যে পরিবারের বাবা মা কিন্তু আইডল, আইকন, হিরো। বাচ্চা বাবা কি করে চলে, বাবা কি করে স্টেপ দেয়, কি করে চুল আসছে, কি করে টাই পরে, সব বাড়িতে তো টাই পরে, প্যান্টটা কি করে পরে, সেটা কিন্তু বাচ্চা দেখে। মা কি করে শাড়িটা পরে, মেয়ে কিন্তু সেটা দেখে, এবং সেভাবে সেই শাড়িটাকে টানে। তারা কিন্তু প্যারেন্টস হলো আইডিয়াল ফিগার, রোল মডেল, রাইট, রোল মডেল। সুতরাং আমরা কিন্তু আমাদের রোল মডেল হতে হবে। আমি যদি সিগারেট খাই, হাউ ক্যান আই টেল আমার বাচ্চারা, আমি কি করে বলবো তুমি সিগারেট খেও না? আমি যদি মাদক গ্রহণ করি, আমি কি করে বলবো আমার বাচ্চাকে যে তুমি মাদক গ্রহণ করো না? এই জন্য আমি আমার রুগীদেরকেও বলি, সংক্ষেপে কথাটা বলে ফেলি, আমি রুগীদেরকে বলি যে আপনি যে মাদক গ্রহণ করেন, অনেক আছে মধ্যবয়স্ক, আপনি যে মাদক গ্রহণ করেন, আপনার মেয়ে জানে? আপনার মেয়ে যদি একদিন আপনার সামনে দাঁড়িয়ে বলে, বাবা তুমি এটা কেন নাও, আমিও নিব, কি জবাব দেবেন আপনি? সুতরাং আমাকে কিন্তু রোল মডেল হতে হবে, আমার বাবা মাকে রোল মডেল হতে হবে। তা না হলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। আপনি মাদক গ্রহণ করবেন, আপনার সন্তানকে বলবেন মাদক গ্রহণ করো না, তা কিন্তু হবে না। এই পর্যায়ে আর একটা কথা বলি, হয়তো মাদকের শব্দের বাইরে হবে, বাট আমাদের যে নৈতিকতার কথা বলছিলাম, এই সমাজে আমরা কি করি, আমরা অবৈধ পথে চলি, আমরা অবৈধ পথে টাকা আয় করি। আমার সন্তান বোঝে না সেটা, আপনি মনে করেন? ডেফিনেটলি বোঝে। তা আপনি যদি সে অবৈধ পথে টাকা অর্জন করেন, আপনার সন্তান তো অবৈধ টাকা নিবেই। সে কেন গুনতে যাবে যে আমার বাবা ক টাকা কামালো? যদি আপনি এই নৈতিকতাটা শিক্ষা দিতেন যে বাবা আমার আয় তো 30,000 টাকা, আমাকে এর মধ্যে চলতে হবে, এটাই বাবা সঠিক, এটা শিক্ষা দেন না, এই বাচ্চা দেখবেন কত বড় মানুষ হয়, কত ভালো মানুষ হয়। কিন্তু আমরা সেটা করি না। দেখে যে আমার বাবা তো লাখ লাখ টাকা আয় করছে, বাচ্চা বুঝে তো লাখ লাখ টাকা আয় করে সে লাখ লাখ টাকা খরচ করবে। একদিন হয়তো আপনার মুখের উপরে বলবে, তুমি কি সৎ পথে আনছিলে টাকা? সো ইউ হ্যাভ নট টার্ন ইন দ্য রাইট ওয়ে, অনেস্ট ওয়ে। সুতরাং আপনি বাচ্চাকে শিক্ষা দিতে পারবেন, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। সুতরাং নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা আসলে পরিবার থেকে করতে হবে। সেকেন্ডলি আপনি যেটা বলছেন স্কুলের কথা, আমি বলছি যে পরিবারের পরে স্কুলের কাজ, বিকজ স্কুলেও কিন্তু সে 8টা ঘন্টা থাকে, 6টা-8টা ঘন্টা থাকে। স্কুলের আমরা জানি না এখন এরকম নাই। স্কুলে কিন্তু ক্লাস টিচার মডেল হয়, রোল মডেল হয়, টিচার কিন্তু রোল মডেল হয়। স্যার কিভাবে কথা বলছে, স্যার কিভাবে পড়ায়, সেটা কি ইম্পর্টেন্ট। স্যারের চরিত্র, নৈতিকতা, সেটা কি ইম্পর্টেন্ট। ওইখানে তো ডিসিপ্লিন শেখানোর জায়গা। আপনি কি শিখিয়েছেন? নাকি আপনি ওইখানে সিগারেট অ্যালাউ করেছেন? নাকি ওইখানে যথেচ্ছাচার করার জন্য দিয়েছেন?
ওখানে যখন ইপটিজিং করে ছেলেটা মেয়েটাকে, আপনি কি সেটাকে বাধা দিয়েছেন? আপনি বুঝিয়েছেন? বুঝাতে হবে। স্কুল কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স ছেকে দিতে পারে, মানে ফিল্টার করে দিতে পারে ভালো মন্দের মধ্যে। স্কুলের কিন্তু এই পরিবেশটা ঠিক করতে হবে। স্কুল নৈতিকতা শিখিয়ে দিতে পারে। নৈতিকতা শেখার জন্য আমরা কয় মিনিট ব্যয় করি? ব্যয় করতে হবে। শিক্ষকের জন্য, প্রত্যেক শিক্ষকের জন্য 40 মিনিট 50 মিনিট ক্লাসের মধ্যে 5টা মিনিট অন্তত নৈতিকতার কথা বলে। এতে লাভ আছে, কিন্তু আপনার কিন্তু ভাবার কারণ নাই যে 5 মিনিট কম পড়াইলাম সব গেল। আরে ভাই, সে যদি গডেগের চর্চা না করে, যদি ভালো পথে না চলে, তো আপনি 50 মিনিট করেন, 5 ঘন্টা পড়লে কি লাভ হবে? কিছু লাভ হবে না। সুতরাং স্কুলের কিন্তু এই কাজটা করতে হবে। এবং আদব শিক্ষার চর্চা আমরা ছোটবেলায় আমরা কিন্তু এটা পেতাম, কিন্তু এখন স্কুলে বেশিরভাগ দেখা যায় শুধু একটা নির্দিষ্ট রেজাল্টের জন্য স্টুডেন্টকে ধাবিত করা হয়। অনেক স্কুল এটা করছে। জিপিএ 5 এর যে বিষয়টা, যেটা আমি টোটাল আমার কাছে যখন ছেলেমেয়েরা আসে এই সমস্ত নিয়ে, আমি জিপিএ 5 এর নিয়ে মাথা ঘামিনি একদম। আমি বলবো যে, আমি বলবো বাবা মাকে বলবো বা টিচারদেরকে বলবো, মানুষ বানান, ভালো মানুষ হয়ে, ভালো মানুষ হোক। আমি আরেকটা কথা শেখাই, এই যে জিপিএ 5 শুধু এই যে কোশ্চেন আনসার শিখা, এর মধ্যে কিছু ক্রেডিট নেই। বাট আমি ওইরকম চাই যে সে শিখুক, সব কিছু, নৈতিকতা শিখুক, সামাজিকতা শিখুক, বিজ্ঞান শিখুক, সাহিত্য শিখুক, শিল্প চর্চা করুক, মননশীলতা হোক, সৃজনশীলতা হোক। এইগুলি চর্চা কিন্তু আমাদের করতে হবে, না হলে কি তরুণ সমাজকে আসলে রক্ষা করা যাবে না, তাহলে কিন্তু হারিয়ে যাবে। একদমই তাই। স্যার, এই যে মাদকাসক্তি প্রতিরোধে আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হলো যে ধর্ম চর্চাও কিন্তু মানুষকে ভালো রাখতে পারে। সেটা যে ধর্মই হোক, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান, হোয়াট এভার ইট ইজ, ধর্ম কিন্তু মানুষকে মানুষ করতে সাহায্য করে, মানবিক হতে সাহায্য করে। ধর্ম কিন্তু কোনোতেই উগ্রতা, এই আসক্তি, এটা কিন্তু পছন্দ করে না। সুতরাং ওইটাও যদি আমরা চর্চা করি, আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু আমাদের ভালো হইতে পারে। এটা কিন্তু পরিবার থেকেও শেখাতে পারে, স্কুল থেকেও শেখাতে পারে, সমাজও শিক্ষা দিতে পারে। সরি, আমি ইন্টারফেয়ার করলাম। জি না, ঠিক আছে স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ স্যার জানতে চাই যে মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আসলে একটা সমন্বিত কোনো অংশগ্রহণমূলক কার্যক্রম আর কিভাবে পরিচালনা করতে পারি? ধন্যবাদ আপনাকে। রাইট, মাদকাসক্তি যদি প্রতিরোধ করতে হয়, তাহলে কিন্তু আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা বলি ইন্টিগ্রেটেড, কম্প্রিহেন্সিভ। সেখানে বাড়ির যেরকম, পরিবার যেরকম কাজ করতে হবে, স্কুলের যেরকম কাজ করতে হবে, সমাজের সেরকম কাজ করতে হবে, রাষ্ট্রকে সেরকম কাজ করতে হবে। এখানে তো পুলিশিংয়ের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। মাদকাসক্তি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদের কাজ। আপনার ঘরের পাশে যদি টঙের দোকানে গাঁজা থাকে, তাহলে আপনার সন্তান সহজেই কিন্তু হয়ে যাবে। সুতরাং এই অ্যাভেলেবিলিটি যে ড্রাগের, সেটা কিন্তু বন্ধ করতে হবে। সাপ্লাই যেটা, সেটা বন্ধ করতে হবে। সাপ্লাই বন্ধ না করলে তো পারবেন না। যদি হু হু করে মাদক বাড়ি থেকে ঢুকে বা তৈরি হয়, তাহলে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। সুতরাং এইটা কিন্তু শুধু পরিবার বা সমাজ পারছে না, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে হবে। আইন শৃঙ্খলার বিষয়টি এখানে কিন্তু চলে আসে। সুতরাং তাদের কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট রোল আছে। আমি যদি আরো বড় করে বলি, শিক্ষা মন্ত্রণালয়ে যদি এই যে শিক্ষার বিষয়টি যেটা আমরা বললাম, তারা যদি চর্চা করে হবে। আমরা যদি স্পোর্টস অ্যান্ড কালচার বলি, কালচার যদি মানুষের মধ্যে, সংস্কৃতির চর্চা হয়, তাহলে কিন্তু এই ডেভিয়েশনটা হয় না। সুতরাং তাদের কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে। যে মানুষটা খেলাধুলা করে, সবসময় প্রাণোচ্ছল থাকে, তার কিন্তু মাদকাসক্তি হওয়ার চান্স খুব কম থাকে। সুতরাং স্পোর্টস মিনিস্ট্রি একটা কাজ আছে, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারা যদি সমাজের এই জিনিসগুলো দূর করে, তারা যদি কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তাদেরকে যদি সংশোধনীর বিষয়টি দেখে, তাহলে কিন্তু আমাদের অনেক লাভ হচ্ছে। আর যেটা ইম্পর্টেন্ট হলো যে, আমি যেটা বলছি যে পুলিশিং যে বিষয়টা, মাদক যারা গ্রহণ করে, তারা যারা ব্যবসা করে, তাদেরকে ধরতে হবে। মাদক যারা গ্রহণ করে, তারা তো আমরা বলছি মানসিক রোগ, এটি তাদের চিকিৎসার আওতায় আনতে হবে। তাদেরকে মারধর করলে লাভ হবে না। এই চিকিৎসার ব্যবস্থাটা কিন্তু তাদেরকে করতে হবে। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের এখানে প্রশ্নটা আসছে যে মানসিক রোগের বিষয়টি, কয়টা হাসপাতাল আছে যেখানে এই চিকিৎসাটা হচ্ছে, কয়টা বেড আমাদের দেওয়া আছে? আমরা বলছি 80 লক্ষ মানুষ মাদক আসক্তি আছে, তাদের চিকিৎসা করার দরকার। আমার হাসপাতালে বেড কয়টা? সেই জিনিসটাও কিন্তু সরকারকে দেখতে হবে। এই পুরো জিনিসটা টোটালি আমাদের সবাইকে একসাথে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু মাদক মুক্ত হওয়া যাবে। আর মাদক মুক্ত না হতে পারলে কিন্তু সমাজ সুন্দর করা যাবে না, তরুণকে সুন্দর করা যাবে না, তাহলে কিন্তু আপনার দেশ সুন্দর হবে না। এটা আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ স্যার, এবং আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, এবং কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়গুলোতে আরো আন্তরিক হবেন, এবং তরুণদেরকে আমরা মাদকাসক্তি সমস্যা থেকে আসলে দূরে রাখতে পারবো। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আপনাকে এবং
আরটিবিকে। দর্শক, তারুণ্যের শক্তিকে সফলতায় রূপান্তর করতে তরুণ তরুণীদের মাদকের এই মরণ ফাঁদ থেকে রক্ষা করতে হবে। সচেতনতা বাড়াতে হবে পরিবার থেকে, সামাজিকভাবে, এমনকি রাষ্ট্রীয়ভাবেও। বর্তমানে গ্রামের উঠতি বয়সী ছেলেমেয়েরাও মাদকের ফাঁদে পড়ে নানান ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। ঝগড়া মারামারি তো আছেই, তার সাথে চুরি, ছিনতাই সহ নানান ধরনের সামাজিক অপরাধের কর্মে লিপ্ত হচ্ছে মাদকাসক্ত ছেলেমেয়েরা। তাই আসুন আপনি, আমি, আমরা সবাই মিলে সামাজিক সচেতনতা গড়ে তুলি, মাদককে না বলি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।